কোষ ও এর গঠন। রবার্ট হুক 1965 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হয়ে ভাবলেন, আগামী সপ্তাহে সবাই উপস্থিত বিজ্ঞ ব্যক্তিদের সামনে একটি ভালো কিছু উপস্থাপন করতে হবে। ছিপির লিটিল বক্সগুলোকে তিনি নাম দিলেন সেল বা প্রকোষ্ঠ। সেল শব্দের উৎপত্তি, যার অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠরি। তিনি পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করলেন। মাইক্রো অর্থ ছোট, সেল ছোট, তাই বইয়ের নামও ছোট। রবার্ট হুক দেখেছিলেন মৃত কোষ বা কোষ প্রাচীর, এজন্য রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। লিওয়েন হুক দেখেছিলেন লিভিং সেল, লিভি, জীবিত কোষ সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন লিওয়েন হুক। আধুনিক কোষবিদ্যার জনক হল কার্ল ভি সোয়ানসন। অধিকাংশ কোষই আণুবীক্ষণিক, খানি চোখে দেখা যায় না, তবে এর কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। পাখির ডিম একটিমাত্র কোষ দিয়ে গঠিত। উট পাখির ডিম সবচেয়ে বড়। মানুষের নিউরন কোষ প্রায় 1.37 মিটার লম্বা, 1.37 সেল এর বাংলা প্রতিশব্দ করা হয়েছে কোষ বা জীবকোষ। রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখেছিলেন। অ্যান্টনি ভ্যান লিওয়েন হুক কোষপ্রাচীর ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যসহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। ফন্টানা কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করলেও রবার্ট ব্রাউন সর্বপ্রথম উদ্ভিদ কোষে সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন। ফেলিক্স ডুজার্ডিন কোষের মধ্যে এক ধরনের জেলির ন্যায় থকথকে পদার্থকে সার্কোড নামে অভিহিত করেন। পারকিনজে ওই তরল সজীব পদার্থের নাম দেন প্রোটোপ্লাজম। ম্যাক্স নল ও আর্নেস্ট রাস্কা কর্তৃক ইলেকট্রন ও অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়। জিন ব্রাকেট এর মতে কোষ হল জীবের গঠনগত মৌলিক একক। গঠন। ডি রবার্টিসের মতে কোষ হল জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। রবার্ট মাকড়সা, কাজ বারবার করা, এজন্য কার্যগত। ফন্টা এন নিউক্লিয়াস অনুমান করার। স্যার ডুজার্ডিন সার্কোড আখ্যায়িত করে। পিপি প্রোটোপ্লাজম পারকিনজে। ব্রাউন নিউক্লিয়াস গোলাকার নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন ব্রাউন। নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। কোষের বৈশিষ্ট্য। জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। প্রয়োজনীয় কাঁচামাল ভিতরে গ্রহণ করতে পারে, কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অঙ্গগুলোকে সংশ্লেষণ করতে পারে। সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, চারপাশে যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। একটি হোমিওস্ট্যাটিক পরিবেশে অবস্থার তারতম্যের মাঝে অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখতে পারে। কাল পরিক্রমায় অভিযুক্ত হতে পারে। কোষ বিপাক প্রদর্শন করে। নির্দিষ্ট সময় পর কোষে মৃত্যুবরণ করে। কোষ জিনগত তথ্য ধারণ ও প্রজন্মান্তরে সঞ্চারণ করে। এন্ডোসিম্বায়ন্ট হল ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া। কোষ হল জীবদেহের গঠন ও কাজের একক। কোষবিদ্যা। রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়, তবে আধুনিক কোষবিদ্যার জনক হল কার্ল ভি সোয়ানসন। কোষতত্ত্ব। ডোরটা সেই ভার। ডোর হচ্ছে থিওডর সোয়ান, সেই স্লেইডেন, ভার্চু। জাকব স্লেইডেন, থিওডর সোয়ান ও বিজ্ঞানী ভার্চু কোষতত্ত্ব প্রদান করেন। ডোরটি সেই ভার। কোষতত্ত্বের মূল কথা। জীব কোষ দ্বারা গঠিত।
কোষ জীব ও জীবনের গাঠনিক কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক। সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। লোইয়াসিকেভিচ বলেন, কোষ একটি বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীব কার্যকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। কোষের প্রকারভেদ। শারীরভিত্তিক কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, যথা দেহকোষ ও জননকোষ। দেহকোষ বা সোম্যাটিক সেল। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষ সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড অর্থাৎ 2n। মূল, কাণ্ড ও পাতার কোষ, স্নায়ুকোষ ও রক্তকণিকা ইত্যাদি দেহকোষের উদাহরণ। মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি। দেহকোষ দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে, জননকোষ তা পারে না। জননকোষ বা গ্যামিট। শুক্রাণু বা ডিম্বাণু জননকোষের উদাহরণ। জননকোষ বা গ্যামিট সর্বদাই হ্যাপ্লয়েড। নিউক্লিয়াস গঠনের ওপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। 1. আদিকোষ, আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক কোষ বা আদিকোষ। প্রকৃতকেন্দ্রিক বা সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। যে কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এমনকি আবরণী বেষ্টিত অন্য কোনো অঙ্গাণুও থাকে না, তা হলো আদিকোষ। আদিকোষে নন হিস্টোন প্রোটিনযুক্ত একটি মাত্র বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে। আদিকোষে নন হিস্টোন প্রোটিনযুক্ত একটি মাত্র বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে। সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়য়েড বলে। আদিকোষের রাইবোজোম 70S। আদিকোষ দ্বিবিভাজন বা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। ম্যাট। আদিকোষ দ্বারা গঠিত জীব হল আদিকোষী জীব। উদাহরণ: মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। BGA ব্লু গ্রিন অ্যালগাই মনেরা রাজ্যের সব প্রাণী। আদিকোষ দ্বারা গঠিত জীব হল আদিকোষী জীব। উদাহরণ: মাইকোপ্লাজমা আদিকোষী, ব্যাকটেরিয়া আদিকোষী, সায়ানোব্যাকটেরিয়া আদিকোষী, BGA আদিকোষী, মনেরা রাজ্যের সব জীব আদিকোষী। আদিকোষে অবাধ শ্বসন ঘটে। অধিকাংশ ক্ষেত্রে শ্বসন পদ্ধতিতে পুষ্টি ঘটে। কতক ক্ষেত্রে সালোক সংশ্লেষণও ঘটে। সালোক সংশ্লেষণ ঘটে ব্লু গ্রিন অ্যালগাইতে অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শ্বসন পদ্ধতিতে পুষ্টি ঘটে। প্রকৃতকেন্দ্রিক বা সুকেন্দ্রিক বা প্রকৃতকোষী। প্রকৃতকেন্দ্রিক হচ্ছে ইউক্যারিওটিক। ইউ তুমি সুন্দর, তাই সুকেন্দ্রিক। ইউক্যারিওটিক প্রকৃতকোষী, সুকেন্দ্রিক। যে কোষে আবরণ বেষ্টিত নিউক্লিয়াস থাকে তা হলো প্রকৃত কোষ। এছাড়াও বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি, লাইসোজোম। দুই স্তর বিশিষ্ট একটি আবরণী দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং একাধিক ক্রোমোজোম দিয়ে নিউক্লিয়াস গঠিত। এদের রাইবোজোম 80S, ডিএনএ সূত্রাকার এবং একাধিক ক্রোমোজোমে অবস্থিত। কোষ বিভাজন মাইটোসিস ও মায়োসিস প্রকৃতির। শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম ইত্যাদি সব উদ্ভিদই প্রকৃত কোষ দিয়ে গঠিত। সকল প্রাণীকোষই প্রকৃত কোষ। প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব হল প্রকৃতকোষী জীব। প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে। শোষণ, আত্মীয়করণ, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে। শোষণ, আত্মীকরণ, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে। সম্ভবত প্রথম প্রকৃতকোষী এবং বহুকোষী জীব হল
বঙ্গীয় মরসা নামক লোহিত শৈবাল, যার ফসিল 1200 মিলিয়ন বছর পূর্বে শিলা থেকে আবিষ্কৃত হয়েছে। বড় স্ত্রীগ্যামিট এবং ছোট পুংগ্যামিট দ্বারা এর যৌন জনন হতো। প্রথম প্রকৃতকোষী এবং বহুকোষী জীব বঙ্গীয় মরসা নামক শৈবাল, লোহিত শৈবাল। আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। রাইবোজোম হলো সর্বজনীন অঙ্গাণু। রাইবোজোমের কোনো আবরণ নাই, এজন্যই সর্বজনীন অঙ্গাণু। এমআরএনএ থেকে রাইবোজোমের সহায়তায় প্রোটিন উৎপন্ন হয়। এটি ট্রান্সলেশন প্রক্রিয়া। এমআরএনএ টু প্রোটিন, রাইবোজোম। আদিকোষ নিউক্লিয়াস অগঠিত, অর্থাৎ এতে কোনো আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিয়ালাস থাকে না। ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়য়েড বলে। প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত, ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ালাস অবস্থান করে। আদিকোষের ডিএনএ বৃত্তাকার এবং একটি, এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, তাই একে সত্যিকার ক্রোমোজোম বলা যায় না। ডিএনএ সূত্রাকার, একাধিক হিস্টোন প্রোটিনের সাথে মিলিতভাবে প্রকৃত ক্রোমোজোম হিসেবে অবস্থান করে। আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না আদিকোষে, শুধু রাইবোজোম থাকে। আবরণ বিশিষ্ট ও অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া অন্যান্য অঙ্গাণু থাকে। আদিকোষে রাইবোজোম 70s, 50s প্লাস 30s ইজ ইকুয়াল টু 70s। প্রকৃত কোষে রাইবোজোম 80s, 60s প্লাস 40s, 80s। আদিকোষে সাইটোস্কেলেটন থাকে না, প্রকৃত কোষে সাইটোস্কেলেটন থাকে। আদিকোষে আরএনএ পলিমারেজ এক প্রকার, একটা এমআরএনএ তৈরি করে, তাই দিয়েই কাজ করে। কিন্তু প্রকৃত কোষে আরএনএ পলিমারেজ 3 প্রকার, 3টা কাজের জন্য 3টা এমআরএনএ লাগে। আদিকোষের অপেরণ থাকে না, আদিকোষের অপেরণ থাকে, প্রকৃত কোষে অপেরণ থাকে না। আদিকোষ আ, অপেরণ আ। আদিকোষে ইন্ট্রন্স নেই, কিন্তু এক্সন্স আছে। ইন্ট্রন্স নেই, ইন্ট্রন্স নেই, আদিকোষে ইন্ট্রন্স নেই, এক্সন আছে। প্রকৃত কোষে ইন্ট্রন্স আছে, এক্সন আছে, ইন্ট্রন্সও আছে, এক্সনও আছে। আদিকোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। প্রকৃত কোষে মাইটোসিস, মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। আদিকোষে অবাধ শ্বসন ঘটে, কারণ মাইটোকন্ড্রিয়া নাই। প্রকৃত কোষে সবাধ শ্বসন ঘটে। আদিকোষে ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয় ট্রান্সলেশন। প্রকৃত কোষে ট্রান্সক্রিপশনের পর বেশ বিলম্বে ট্রান্সলেশন শুরু হয়। প্রকৃত কোষে জীবদেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন এক হলেও এদের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। এজন্য উদ্ভিদ ও প্রাণী কোষকে দুটি আলাদা বৈশিষ্ট্যের কোষে বিভক্ত করা হয়। উদ্ভিদ কোষ, কোষের বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। পরিণত কোষে কেন্দ্র বড় কোষগহ্বর, সাইটোপ্লাজমিক ক্লোরোপ্লাস্ট থাকে। পরিণত কোষের গঠন সাধারণত গোলাকার, ডিম্বাকার হয়ে থাকে। সঞ্চিত খাদ্য, শ্বেতসার, সাধারণত সেন্ট্রোসোম থাকে না। উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রোসোম থাকে না। প্রাণীকোষ, এদের কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ গহ্বর অনুপস্থিত থাকলেও অতি ক্ষুদ্রাকৃতির ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এদের কোষে কোষ প্রাচীর থাকে না, কোষ গহ্বর অনুপস্থিত থাকলেও অতি ক্ষুদ্রাকৃতির ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। কোষে সেন্ট্রোসোম থাকে। উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না সাধারণত, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে। সঞ্চিত খাদ্য, চর্বি ও গ্লাইকোজেন। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য শ্বেতসার বা স্টার্চ। প্রাণী কোষে সঞ্চিত খাদ্য চর্বি ও গ্লাইকোজেন, স্টেম সেল।
একটিমাত্র জাইগোট কোষ অসংখ্যবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত একটি বিশাল দেহের পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে নাম দেওয়া হয় স্টেম সেল। জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে নাম দেওয়া হয় স্টেম সেল। এর অর্থ হলো পূর্ণাঙ্গ দেহের সকল টিস্যু ওই ভ্রূণ কোষগুলোর থেকেই সৃষ্টি হয়েছে। স্টেম কোষগুলো পুরোপুরি পার্থক্যমণ্ডিত। পুরোপুরি পার্থক্যমণ্ডিত অর্থ একে দেখে নির্দিষ্ট কোনো কোষ বলে মনে হয় না। প্রাণীকোষে 3টি ক থাকে না। প্রাণীকোষে 3টি ক থাকে না: কোষ প্রাচীর, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট। কোষ প্রাচীর, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট প্রাণীকোষে থাকে না। মানবদেহে মোট কোষ 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন। মানবদেহের ক্ষুদ্রতম কোষ অণুচক্রিকা। আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ শুক্রাণু। আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট শুক্রাণু, ক্ষুদ্রতম কোষ অণুচক্রিকা। হার্ট, কিডনি প্রভৃতি অঙ্গ তৈরি করে দেহে প্রতিস্থাপন করা যেতে পারে স্টেম সেলের মাধ্যমে। ভবিষ্যতে স্টেম সেলের মাধ্যমে মানুষের খাওয়ার জন্য মাংসপিণ্ড তৈরি করে সম্ভব হতে পারে। বোন ম্যারো, স্কিন, লিভার প্রভৃতি অঙ্গে কিছু স্টেম সেল থাকে, যার ফলে এদের রিজেনারেশন বা রিপেয়ারে প্রচুর শক্তি ও সম্ভাবনা থাকে। তবে কিডনি, হার্ট, ব্রেন, কিডনি, হার্ট, ব্রেন এসব অঙ্গে স্টেম সেল খুবই কম রিপেয়ার করতে পারে। কিডনি ফেলিয়ার, হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক এগুলো হয়, কিন্তু বোন ম্যারো, স্কিন, লিভার এগুলোতে স্টেম সেল থাকে, রিপেয়ার করা যায়। কিন্তু ব্রেন, কিডনি, হার্ট এগুলো সহজে রিপেয়ার করা যায় না। মানবদেহের সবচেয়ে বড় কোষ হলো ডিম্বাণু। কোষের উপাংশগুলো পরিমাপের জন্য যে এককটি ব্যবহার করা হয় তা হলো মাইক্রোমিটার, মাইক্রন, ন্যানোমিটার। মাইক্রোমিটার, মাইক্রন, ন্যানোমিটার। মাইক্রোমিটার বা মাইক্রন, 1 মাইক্রোমিটার বা মাইক্রন সমান 0.00 মিলিমিটার। 1 ন্যানোমিটার সমান 0.00 মাইক্রন বা মাইক্রোমিটার। 1 ন্যানোমিটার সমান 0.00 মাইক্রন। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ হল অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ হল অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল। কোষের কোনো সুনির্দিষ্ট আয়তন নেই, অধিকাংশ কোষই আণুবীক্ষণিক। সবচেয়ে ছোট কোষ হল মাইকোপ্লাজমা গালিসেপ্টিকাম। গালিসেপ্টিকাম, গালি ছোট লোক। এটি ফুসফুসের ইনফেকশন করে। মাইক্রোপ্লাজমা গালিসেপ্টিকা ফুসফুসের ইনফেকশন করে, এজন্য এর অপর নাম প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। নিউমোনিয়া ঘটায় প্লিউরোতে। প্লিউরো মানে হচ্ছে ফুসফুসের পর্দা, এজন্য প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, যার অপর নাম পিপিএলও। এটি সবচেয়ে ছোট কোষ। সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম। কোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ হলো অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল। বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি নামক গাছের তন্তু কোষ সর্বাপেক্ষা বড়। এককোষী সর্বাপেক্ষা বড় অ্যাসিটাবুলারিয়া। বহুকোষী উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা বড় র্যামি বা বোনেরিয়া, নিভিয়া।
মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হল মোটর নিউরন, যা প্রায় 1.37 মিটার লম্বা এবং স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। দেহের একটি সাধারণ কোষের আকার 10 মাইক্রন। দেহের একটি স্বাভাবিক কোষের আকার 10 মাইক্রন। অন্যদিকে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এর ব্যাস মাত্র 0.1 মাইক্রন। সাধারণ কোষ 10 মাইক্রন, গালি 0.1 মাইক্রন। একটি সাধারণ কোষের ওজন 1 ন্যানোগ্রাম। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হল অণুচক্রিকা। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল, বহুকোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ র্যামি নামক গাছের তন্তু। উদ্ভিদ কোষে প্লাজমোডেজমাটা গঠিত হয়, কিন্তু প্রাণী কোষে প্লাজমোডেজমাটা গঠিত হয় না। উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। প্রাণী কোষে পিনোসাইটিক গহ্বর গঠিত হয়। অন্যদিকে উদ্ভিদ কোষে প্লাজমোডেজমাটা গঠিত হয়। প্রাণী কোষে পিনোসাইটিক গহ্বর গঠিত হয়। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত নিম্নোক্ত অঙ্গ বা অঙ্গাণু নিয়ে গঠিত: 1 কোষ প্রাচীর, 2 কোষ ঝিল্লি, 3 সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম নির্জীব, অস্থায়ী, জীবনের জন্য অপরিহার্য নয় এমন অঙ্গগুলোকে সেল ইনক্লুশনস বা কোষীয় বস্তু বলে। সাইটোপ্লাজমের নির্জীব, অস্থায়ী ও জীবনের জন্য অপরিহার্য নয় এমন অংশগুলোকে সেল ইনক্লুশনস বা কোষীয় বস্তু বলে। এক্সাম্পল: বিপাকীয় বস্তু, সঞ্চিত খাদ্য, পিগমেন্ট, খরিত পদার্থ, চর্বি, দানা ইত্যাদি। উদ্ভিদ কোষে এরা আগেস্টিক সাবস্টেন্স ও প্রাণী কোষে মেটাপ্লাস্টিক বডিজ নামে পরিচিত। উদ্ভিদ কোষে এরা আর্গেস্টিক সাবস্টেন্স, উদ্ভিদ কোষে আর কোষীয় বস্তু আর্গেস্টিক সাবস্টেন্স ও প্রাণী কোষে মেটাপ্লাস্টিক বডিজ নামে পরিচিত।